গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুরু করছি নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে প্রতিষ্ঠিত স্কুল যে কটি আমাদের পশ্চিমবঙ্গে সুনাম অর্জন করেছে তার অন্যতম একটি ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে গিয়ে এই নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল। এটা খুব ইন্টারেস্টিং যে প্রথমে স্কুলটা হয়েছিল অর্জুনপুরে। অর্জুনপুরটা হচ্ছে গিয়ে আপনার ভিআইপি রোডের উপর, ইন বিটুইন কৈখালি অ্যান্ড বাগুইয়াটি, তার মাঝখানে অর্জুনপুর ইজ এ ফেমাস প্লেস। এবং সেখানে স্কুলটা শুরু হওয়ার পর ধীরে 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 স্কুলটা বর্ধিত হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন খুব দ্রুত তারা পেয়ে যায়। আসলে সিবিএসসির কতগুলো ব্যাপার আছে, সিবিএসসি বোর্ড ছাড়া আর কারুর আছে কিনা আমার জানা নেই, যেহেতু সিবিএসসির প্রোগ্রাম করছি বলে সিবিএসসি বলতে হবে। যে তারা কিন্তু দেখে যে স্কুলটার অবস্থান কি, খেলাধুলোর জায়গা আছে কিনা, যদি সায়েন্স সাবজেক্টের ব্যাপার থাকে বা এই গোত্রীয় তাদের ল্যাবরেটরিগুলো কীরকম, এগুলো দেখার পর তারা অ্যাফিলিয়েশনটা দিয়ে দেয়। খুব দ্রুত তারা কিন্তু অ্যাফিলিয়েটেড হয়েছিল। অর্জুনপুর বর্ধিত হতে হতে সুবিশাল যখন হয়ে গেল, তখন ফের ম্যাডাম মীনাক্ষী মণ্ডল, যিনি সেক্রেটারি প্লাস কর্ণধার এই নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের, এবং তার ড্রিম প্রজেক্ট এটা, সেটা নিয়ে যাওয়া হয় রাজারহাটে। আর রাজারহাট ইজ এক্সট্রা অর্ডিনারি। সেটা সুবিশাল কয়েক একর জমির উপর, সঙ্গে লাগোয়া রয়েছে বাগান, খেলার মাঠ, ক্ষেত, এবং এমনকি একটা পুকুরের মতনও রয়েছে যেখান থেকে মাছ টাচেও তোলা যায়। মানে এনজয়েবল। এবং বোথ দ্য সাইড একটা কথা বলবো যে রাজারহাটে যেটা রয়েছে সেটার স্পেশালিটি হচ্ছে কি তার সঙ্গে হস্টেল রয়েছে। এবং হস্টেলটা যেটা রয়েছে সেটা একদম ছোট্ট কুচো বাচ্চাদের থেকে একদম ক্লাস 12 অবধি। কেন হোস্টেল, কি বৃত্তান্ত, সেটা রাজারহাটের টিচার জানাবেন। আমাদের মধ্যে আজকে অবশ্যই এবছরের নতুন মুখ। আমার ডান দিকে রয়েছেন মিতা চৌধুরী, টিচার অর্জুনপুর, ওয়েলকাম মিতা, এবং সীমা যাদব, টিচার রাজারহাট। এবং এরা দুজনই কিন্তু সোশ্যাল সায়েন্সের নিজ নিজ স্কুলের এইচওডি, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সোশ্যাল সায়েন্সটার খুব দরকার, কারণ কি জানেন যে সোশ্যাল সায়েন্সের মধ্যে যেমন হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, অর্থাৎ হিউম্যানিটিসের যে সাবজেক্টগুলো রয়েছে, এবং পলিটিক্যাল সায়েন্স, আজকের দিনে চলার পথে যুক্তি তর্ক, ভবিষ্যতে লয়ার তৈরি করা, হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাওয়া ইত্যাদি, এই যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে তার বেস লাইনটা হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স। তো এই সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে ছাত্রছাত্রীদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে ক্লাস 12 অবধি। তারপরে তারা ভালো ভালো জায়গায় সুযোগ পাচ্ছে খুব চমৎকারভাবে। আমার পাশে রয়েছেন মিতা, তাকে সরাসরি যে জিনিসটা জিজ্ঞেস করবো যে আপনার স্কুল অর্জুনপুর, সেটা তো দীর্ঘদিনের পুরনো স্কুল, এবং কেমন আপনি এনজয় করছেন তার ছাত্রছাত্রী? প্রথমত প্রসন্দা বলি, আমি 1991-এ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে নর্থ পয়েন্টে ছিলাম। ঠিক আছে, আমি প্রথম দিন থেকে নর্থ পয়েন্টে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ছিলাম। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের হেড ম্যাম, সেক্রেটারি ম্যাম মীনাক্ষী মণ্ডল ম্যামকে, কারণ উনি আমাকে 2004 সালে এই সুযোগটা করে দিয়েছিলেন যে ওনার প্রতিষ্ঠানে আবার অ্যাজ এ টিচার হিসাবে আমাকে জয়েন করালেন। এটা কিন্তু মানে খুব চমৎকার ব্যাপার। এটা আমার কাছে একটা বড় পাওনা। আর উনি আমাকে যখন অ্যাজ এ টিচার হিসাবে জয়েন করেছিলেন, উনি আমাকে একটা কথাই বলেছিলেন যে তুমি তোমার মতো করে যেভাবে তুমি স্কুলে যেভাবে সবার থেকে পড়াশোনাটা যেভাবে পেয়েছো, যেভাবে তোমার নলেজটা তুমি গেইন করেছো, অন্যদের মধ্যেও সেইভাবেই তোমাকে নলেজটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। প্রথমত আমাদের এই স্কুলে না অন্যান্য স্কুলগুলোর থেকে অনেকটা ডিফারেন্ট, কারণ এই স্কুলে ম্যাম আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সবাই নিজেদের বাচ্চার মতো করে স্টুডেন্টদেরকে প্রথম দিন থেকে। এবং আমি শুধু একা নই, আমি আমার ভাই বোনেরাও এই স্কুল থেকেই পাস করেছি, ফুল ফ্যামিলি। তো সেখানে আমরা মনে হয়নি কখনো যে একটা স্কুলে যাচ্ছি, মনে হয়েছে যে নিজের বাড়িতে যেভাবে যেই রকমভাবে আদর যত্ন করে বাবা মারা বড় করেন, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং মীনাক্ষী মণ্ডল ম্যাম আমাদেরকে সেইভাবেই বড় করেছেন। তো আমি সেই জিনিসটা, যেহেতু সেই টাচটা পেয়েছিলাম, একটা মাদারলি টাচ ওনার থেকে পেয়েছিলাম, এবং স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমাদেরকে যেভাবে বড় করেছেন সেই জিনিসটা আমি চেষ্টা করেছি আমার এই 2004 সাল থেকে যে আমি যে জার্নিটা শুরু করেছি অ্যাজ আ টিচার, সেটাও আমার অন্য বাচ্চাদের যারা এখন আমাদের কাছে আসছে তাদেরকে সেই টাচটা দেওয়ার চেষ্টা করেছি।
তো প্রত্যেকটা বিষয়ে আমরা খুবই কমফোর্টেবল ফিল করি, ম্যাম আমাদের প্রত্যেকটা বিষয়ে হেল্প করেন, তো সুতরাং খুব একটা অসুবিধা হয় হ্যাঁ, আপনি নর্থ পয়েন্ট থেকে পাশ করে তারপরে কোথায় জয়েন করলেন? আমি নর্থ পয়েন্ট থেকে পাশ করে আমি মনিন্দ্র কলেজ থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এমএটা কমপ্লিট করার পর আবার আমি নর্থ পয়েন্টেই ফেরত এসেছি 2004 সালে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন এই ঘটনাগুলো কটা আমরা পাবো। মানে একাধারে মিতা স্কুলের এক্স স্টুডেন্ট, প্রথম স্টুডেন্ট ব্রাদার, হ্যাঁ, মানে আমরা বলি না যে স্টুডেন্টদের কাছ থেকে শুনবো কেমন ছিল স্কুল, তা 2 in 1 হয়ে গেছে গিয়ে মিতা চৌধুরী। তার কারণটা হচ্ছে গিয়ে তিনি ছাত্রী হিসেবে কেমন এনজয় করেছেন, এবং তারপরে তো বিরাট ডিগ্রি হোল্ডার, মাস্টার ডিগ্রি হোল্ডার, ফলে কোয়ালিটি অফ টিচারের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যে শুনলেন তো যে এখান থেকে পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করে তবে তিনি এখানে এসছেন। তবে তিনি একটা জিনিস যেটা অ্যাডিশনাল বললেন যে এখানে যে কালচারটা ছিল সেটা আজকেও আছে একই রকম ভাবে একটা মাদারলি, একদম মাদারলি। কারণ আমরা অন্যান্য স্কুলগুলো দেখবেন যে সেখানে খুব একটা প্রিন্সিপাল ম্যাম, ডিরেক্টর ম্যাম এদের সাথে হয়তো সংস্পর্শে আসাই যায় না, কিন্তু আমাদের পেরেন্টসরা, আমাদের গার্জিয়ানরা সেটা খুব ইজিলি কিন্তু একটা ব্যাপার আমি কিন্তু বলবো যেটা মিনা শেঠির স্পেশালিটি, সেটা হচ্ছে গিয়ে যে একটা কর্পোরেট, তো এখন কর্পোরেট হয়ে গেছে, কারণ আপনাদের অনেকগুলো ইউনিট রয়েছে, এমনকি ফুড ডিপার্টমেন্ট পর্যন্ত আপনারা করেছেন। তো এটা একটা কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে সাধারণত যারা কর্তা বা কর্তী থাকেন তারা টাইম পান না, কোনোটাতেই টাইম পান না প্র্যাকটিক্যালি, যে এটাতে করে। কিন্তু ওনার ভালোবাসার জায়গাটা যে স্কুলটা, যার জন্য উনি স্কুলে আসবেনই এবং প্রত্যেকটা ক্লাসে গিয়ে প্রত্যেকটা জিনিসই উনি খুব ভালোভাবে নোটিস করেন যে কোনখানে কোন জিনিসটার প্রয়োজন আছে, সেটা উনি খুব ভালো করে বুঝতে পারেন। সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, সাথে সাথে টিচারদের, নানা ধরনের যে স্টাফ আছে তাদের সমস্যাগুলোতেও উনি কিন্তু নানান রকম ভাবে সাহায্য করেন। আমি ম্যাডাম সীমা যাদবের কাছে যাব, কিন্তু তার আগে একটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি বাঙুর থেকে। আপনি বাঙুর থেকে বলছেন? হ্যাঁ 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 বলুন বলুন। হ্যাঁ বলছি আমার ছেলে, মানে আমি একটু জানতে চাইনি যে নর্থ পয়েন্ট স্কুলে ভর্তির জন্য বোর্ডিং এর বা এমনি মানে ডে বোর্ডিং এর কি আছে? মানে আপনি কি বোর্ডিং এ রাখবেন নাকি বাঙুর থেকে রেগুলার যাতায়াত করবে? মানে রেগুলার যাতায়াতের বা বোর্ডিং স্কুল দুটোরই আমি একটু ইনফরমেশন। না, দুটোই সম্ভব। আমি আপনাকে বলি, আপনি যদি বাঙুর থেকে পাঠাতে যান তো স্কুল বাস আছে, তাতে করে রেগুলার যেতে পারবে। কতক্ষণে ব্যাপার, ম্যাটার অফ 15 মিনিটস টু 20 মিনিটস হার্ডলি। আবার হোস্টেলও রাখতে পারেন যাতে করে আর 5টা বাচ্চার সঙ্গে একসাথে বড় হতে পারে। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? 5 থেকে 6-এ উঠেছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার উত্তরটা দেবেন। আমি সরাসরি সীমা যাদবের কাছে যাব, বিকজ আপনি তো রাজারহাটে রয়েছেন। মানে আপনি যদি চান মানে ডে বোর্ডিংও রাখতে পারেন, যেমন সারাদিন ও আমাদের সাথে থাকলো, আমাদের যেমন এক্সট্রা ক্লাস হয়, মানে এক্সট্রা কেয়ার নেওয়া হয়, মানে পড়ানো হয় যেটাতে ও ল্যাগিং বিহাইন্ড করছে, সেগুলো সব কিছু করিয়ে বিকালের বিকালে যারা মানে স্ন্যাক্সটা করে, ইভিনিং স্ন্যাক্স যেটা করে, তারপর ওকে মানে ও বাড়ি চলে যেতে পারে। সেটাও আপনি ডে বোর্ডিংসও করতে পারেন। আপনি বোর্ডিংসে রাখলে সবচেয়ে ভালো, কিন্তু আপনার দেখুন কোনটা আপনার ওখানে থেকেও বাস আসে, তো আপনার যেটা মনে হয় যে আপনার মানে ভালো লাগবে, ভালো হবে, সেটা আপনি করুন। কেন কি দেখুন, হস্টেল রাখলে আমরা প্রেফার করব হস্টেল বা ডে বোর্ডিং। তো আপনি যদি হস্টেল রাখেন খুবই ভালো হবে। তো আপনি একটু দর্শকদেরকে জানিয়ে দিন যে আপনাদের এই মানে রেগুলার বোর্ডিং, ডে বোর্ডিং এর এই ডিফারেন্সটা কি কি? এটা রেগুলার বোর্ডিং মানে হচ্ছে যারা বোর্ডিং এ থাকছে আর কি, মানে ধরুন গার্জেনদের অনেক সময় কি হয়, গার্জেনরা অনেক জায়গায় অন্য জায়গায় কাজ করে বা ওদের অনেক কিছু মানে নিজেদের সমস্যাও থাকতে পারে, তো ওরা আমাদের কাছে সারাক্ষণই থেকে যায়। ওখানে হস্টেলের সব ব্যবস্থা রয়েছে, পড়াশোনা বলুন, যোগা বলুন, সকালবেলা উঠে ওরা জগিং করে, ওরা মেডিটেশনস করে, ওদের খেলা সব কিছু এক্সট্রা মানে আমরা ফ্যাসিলিটি ওদেরকে দিই। তারপরে ধরুন মিলস বলুন, সব কিছু আছে ওদের। ডে বোর্ডিংও আপনি সকালবেলা যেরকম বাস করে আসছে, বাসে করে আসবে,
স্কুলে সারা মানে স্কুল করবে, লাঞ্চের সময় লাঞ্চ করবে, তারপরে বিকালবেলায় ওর ক্লাসটা মানে আমাদের যে ইভিনিং ক্লাস হয় বা আমাদের যে এক্সট্রা ক্লাসগুলো হয়, মানে এক্সট্রা যে ক্লাসগুলো দেওয়া হয় বাচ্চাদেরকে, যাতে ওদের আরও ইমপ্রুভমেন্ট হয়, মানে 1-to-1 আমরা ওদেরকে দেখি যে ওরা কোন জায়গাটাতে ওরা ল্যাগ বিহাইন্ড করছে, তো সেইভাবে আমরা বাচ্চাদেরকে এক্সট্রা কেয়ার নিই। সেরকম করে ও তারপরে যদি তারপরে ওকে বাসে করে আবার মানে আপনাদের মানে যেখানে থাকে, যেখানে তার ডেস্টিনেশন, সেখানে ওকে পৌঁছে দেওয়া। আচ্ছা, এখানে একটা মোক্ষম প্রশ্ন করতে ইচ্ছা করে, কারণ বাচ্চাদের নিয়ে আজকে আলোচনাটা করতে চাইছি। সেটা হচ্ছে বাচ্চাদের যারা হোস্টেলে থাকে আর কি, তাদের নানা রকম বায়নাক্কা থাকে, অনেকে খেতে চায় না, মানে অনেকে হয়তো খাবারটা দেখতে ভালোবাসে কিন্তু খাবে না, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপটা হচ্ছে গিয়ে যে খাবেই না মোটে, হ্যাঁ খেতে চায় না, কে না হয় আপনি ম্যানেজ করে খাওয়াতে পারবেন। আচ্ছা, অনেকে মাছ খেতে ভালোবাসে না, অনেকে মাংস খেতে ভালোবাসে না, অনেকে পিওর ভেজ, তো এগুলো সমস্ত কি মানে ভর্তি করার সময় আপনারা জেনে নেন? হ্যাঁ, আমরা সব কিছুই জেনে নিই যে ওর কোনো ফুডে অ্যালার্জি আছে কিনা, বা কোন জিনিসও খেতে ভালোবাসে, ঠিক আছে। তো এই সব কিছু জিনিস কিন্তু আমরা যখন অ্যাডমিশনস নিই তখন কিন্তু আমরা জেনে নিই যে কোন বাচ্চার প্রেফারেন্সটা কি। কারণ কি, দেখুন বাচ্চা মানে তো ওরা বাচ্চা, মানে ওরা হ্যাঁ বাচ্চা মানে দেখুন ওরা আমাদের বাচ্চারাও, হ্যাঁ উই ক্যানট ফোর্স, এবং বাচ্চারা ম্যানেজ, এবং বাচ্চাদের এখন মানে বড়রাই এত করে, তো ছোট ছোট বাচ্চারা তো করবেই। তো ওরা যখন করে, আমাদের যারা মানে ওয়ার্ডেনরা আছে তারা তো মানে মার মতনই থাকে, প্লাস আমার ম্যাম যে আছেন, হেড ম্যাম আছেন বা প্রিন্সিপাল ম্যাম বলুন, ওনারা সবসময়ই কেয়ার করেন যে কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। ডে কি এভরি মর্নিং তারা হস্টেল ওয়ার্ডেনরা এভরি স্টুডেন্টসে ফিডব্যাক দেয়, তাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এভরিথিং, তারা কোন খাবারটাতে কি খেতে চাইছে না বা কিছু। আর আমাদের পুরো সিস্টেম করা আছে যা খাবারের কি কোনটা কখন কি হবে না হবে, সব কিছু এভরিথিং ইজ ডান বাই আওয়ার হেড ম্যাম। আরেকটা ব্যাপার আমি দর্শকদেরকে বলতে চাই, যেটা খুব জরুরি যে কথাটা, এদের স্কুল কিন্তু 365 days 24/7। কেন বলছি কথাটা, যে ধরা যাক যে কোনো একটা বিশেষ ছুটির দিন, সে বাচ্চা তো হোস্টেলে রয়েছে, তো এখন হোস্টেলে রয়েছে মানে হচ্ছে কি 15ই আগস্ট আর সে বাড়ি যাবে না, হয়তো শিলিগুড়িতে বাড়ি, কি তার হয়তো আসামে বাড়ি। তো সুতরাং তার কেয়ার নেওয়ার জন্য কোনো না কোনো টিচারকে থাকতে হচ্ছে, বা একটা ম্যানেজমেন্ট কাউকে থাকতে হচ্ছে। এবং অনেকেই হয়তো এমন দেখা যেতে পারে যে হ্যাঁ পুজোর সময় তাদের ক্রিশ্চিয়ান, হয়তো তাদের পুজোর ব্যাপারটা নেই, পুজোর ছুটির সময় সে বাড়ি যেতে চাইছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, তাদের জন্য কিন্তু স্কুলের টিচার বা ম্যানেজমেন্ট স্টাফেরা থাকেন, অর্থাৎ 365 দিন ইউ উইল গেট সামবডি, এবং কাউকে না কাউকে আপনি সেখানে দেখতে পাবেন। তারপরে ধরুন এনকোয়ারি আসে ভর্তি হওয়ার ব্যাপারে, সেটা থ্রু আউট দ্য ইয়ার, এবং 24/7 এই কারণে বলছি যে কোনো বাচ্চা হয়তো রাত্রিবেলা হোস্টেলে রয়েছে, তার কোনো একটা কষ্ট হলো, এদের সঙ্গে কিন্তু এখন বর্তমানে মেডিকেল ইউনিট যুক্ত রয়েছে, তাকে নিয়ে যাওয়া, তার জন্য একটা টিম কাজ করছে এবং শিফটিং ডিউটিতে কাজ করছে। মানে ধরুন 6টা থেকে 10টা অবধি করলো, আবার 6টা থেকে 4টে অবধি করলো, 4টে থেকে 10টা অবধি করলো, মানে এইভাবে শিফটিং রয়েছে, যাতে করে কেউ না কেউ সবসময় সজাগ রয়েছে বাচ্চাদেরকে মেনটেন করার জন্য। এবং তাছাড়াও অত্যন্ত কড়া ধাতের সিকিউরিটি রয়েছে এক প্রান্ত থেকে অন্য। আপনার স্কুলেও কি সিকিউরিটি রয়েছে? একদম প্রসন্নদা, এটা তো বাচ্চাদের লাইফ সিকিউরিটির ব্যাপার থাকে, তাই সুতরাং আমাদের সিকিউরিটি খুব ভালো করে রাখা আছে। কোনো বাচ্চা একবার স্কুলের প্রিমাইসেসের মধ্যে ঢুকে গেলে সে কিছুতেই আর বেরোতে পারবে না, আনলেস অ্যান্ড আনটিল প্যারেন্টস যতক্ষণ আসবে। এবং সিসিটিভি সারাক্ষণ সমস্ত জায়গায় আছে, করিডর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের সিসিটিভি, এক্সেপ্ট দ্য ওয়াশরুম, সমস্ত জায়গায় আচ্ছা। তো সুতরাং মোটামুটি একটা চালচিত্র দিয়ে দেওয়া হলো নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের, যে কি কি হয় বা না হয়। এবার খাওয়া দাওয়ার ব্যাপারেও যেটা সীমা ম্যাম বললেন, যে হ্যাঁ বাচ্চাদের অনেক রকম বায়না থাকে, অনেকে খেতে চায় না, অনেককে একটু জোর করেও খাওয়াতে হয়, তার হয়তো অ্যালার্জির কিছু ব্যাপার নেই, তার ওই প্যাটার্নটাই এরকম, তার হয়তো দুপুরবেলা 3টের সময় খিদে পাবে, তখন হয়তো সে খাই করবে, তা না। একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে গেলে তাকে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমে লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্সের টাইমে স্ন্যাক্স, এবং নাইট বলুন বা সাপার বলুন বা ডিনার বলুন, হোয়াট এভার ইট ইজ,
সেই সময়টা তাকে খাওয়া একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা। একদম ডিসিপ্লিন এবং খুব রাত অবধি জেগে থেকে গল্প করার ব্যাপারগুলো নেই, না, কারণ তাদের একটা ভোরবেলা time- উঠতে হ্যাঁ, হয়। ভোরবেলা সুতরাং সেটা কি করে ম্যানেজ করে? সকালে দেখুন ওরা জেনারেলি 10টার মধ্যে সবাই মোটামুটি 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, কারণ কি রাত্রিবেলা? হ্যাঁ, কারণ কি ওদের একটা টাইমিং থাকে। সেটা রোববারেও? হ্যাঁ, সানডেতে হয়তো একটু টাইমিংটা একটু হয়তো হ্যাঁ। টিভি দেখলো বা মুভি দেখলো, ওরা আবার মুভিগুলো আমাদের থেকে লোড করে নিয়ে যায় যে ম্যাম একটা মানে মুভি এই মানে মুভিটা big দেখতে screen-এ চাই, দেখানো হয়। বিগ স্ক্রিনে দেখানো হয়। তো ওরা একটা রিল্যাক্সেশনের জায়গা ওখানে আছে একটা। তারপর ধরুন কিন্তু আপনারা মোবাইল অ্যালাউ করেন? না, মোবাইল আমরা অ্যালাউ করি না। আজকালকার দিনে তো মোবাইল সব, আমার তো মনে হয় মোবাইল অ্যাডিকশনটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চাদের থেকে যদি মোবাইলটা আমরা সরিয়ে নিই তাহলে আমার মনে হয় অনেক কিছু চেঞ্জ হতে বা পারে। আমার সঙ্গে যদি হোস্টেলের হ্যাঁ, মেয়েদের ফোনের দরকার হয় তাহলে কি তারা ল্যান্ডলাইন থেকে ফোন করে? না, তাদেরকে আমাদের যখন অফিস বিল্ডিং এ আমাদের যেখানে কিনা রিসেপশন আছে বা ওখানে আছে, ওদেরকে একটা টাইমিং দেওয়া হয় ফোন করার জন্য। মানে ওরা এসে তখন ওই সময়টা মানে বাবা মার সাথে ফোনে কথা বলতে পারে। আরেকটা ব্যাপার যেটা খুব জরুরি, হোস্টেল কালচারে এটা দরকার হয়, ধরুন হঠাৎ করে ছুটি নেওয়ার প্রয়োজন হলো, তখন কি তার কাছ থেকে একদম প্রায় মুচলেখা লেখার মতন করে তার বাবা মার কাছে, না আমি বলছি না, তার গ্যারেন্টিটা কে নেবে? মানে সেটা তার বাবা মা এসে নিয়ে যাবে তো? হ্যাঁ, বাবা মা, কেন কি আমরা দেখুন বাচ্চাকে তো, যেহেতু হস্টেল বাচ্চা, তাকে তো আমরা ছেড়ে দিতে পারি না, মানে যতক্ষণ না মানে ওদের তিনি যে রিসিভ করছেন কোন হ্যাঁ, ফর্মে পেরেন্টস আসবেন, ওখানে এন্ট্রি করবেন, আমাদের যে অ্যাকাউন্টস অফিস আছে ওখানে এন্ট্রি করা হয়, উনি কিসের জন্য নিয়ে যাচ্ছেন বাচ্চাকে, হয়তো কবে বাড়িতে কোনো রিটার্ন বিয়ে করবেন, ফিয়ের অনুষ্ঠান হ্যাঁ হয়েছে। কবে রিটার্ন, প্লাস একটা ওনাকে অ্যাপ্লিকেশন, সেটা যদি বিয়ে হচ্ছে, বিয়ে উপলক্ষে ওকে বাচ্চাকে তো ওনাকে একটা অ্যাপ্লিকেশনস দিতে হবে, এবং কার বিয়ে হচ্ছে না হচ্ছে তার একটা প্রুফ, জেনারেলি যে হয়তো অনেক সময় হয় না যে কি বলে আমি বাচ্চাকে নিয়ে যাচ্ছি, মানে অন্য কোনো রিজনেও হতে পারে, এগুলো তো চলবে না। রিজন না, তো ইউ হ্যাভ টু গিভ ইউ প্রপার রিজন। ঠিক আছে, আর একটা মোক্ষম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চাদের কাছে খুব সেন্টিমেন্টাল ব্যাপারটা হচ্ছে বার্থডে। ইয়েস, হ্যাঁ, এটা আমি আমার স্কুলে তো পাইনি, কিন্তু আমি একটা মানে বিদেশি কোম্পানিতে চাকরি করতে গিয়ে দেখলাম যে সেখানে মানে নাম্বার অফ স্টাফস প্রত্যেকের বার্থডে সেলিব্রেশন করে। এটা স্কুলে হয়। একদম। হ্যাঁ? এখন এটা আমাদের স্কুলে হয়, হ্যাঁ। আমরা যেটা না, করি স্কুলের দরকার নেই, এটা না হোস্টেলে হয় কি? বাচ্চা, হ্যাঁ হস্টেলেও হয়, হ্যাঁ? হস্টেলেও হয়। ওরা বাচ্চারা মানে সেই সময়টা গার্জেনকে ওই বার্থডের দিনকে ওদেরকে অ্যালাউ করা হয়। ঠিক আছে, আমাদের না, একটা ধরুন বিরাট বুধবার দিন তার বার্থডে হলে তার হ্যাঁ, গার্জিয়ান তো বার্থডে আমরা কি করি, আমরা অ্যাসেম্বলিতে, আমাদের যেটা অ্যাসেম্বলি হয় ওটার মধ্যে স্পেশাল একটা অ্যাসেম্বলি হয়। ঠিক আছে, আমাদের ওই অ্যাসেম্বলিতে যার বার্থডে থাকে, সে যে প্রত্যেকের- একটা স্টাফ হলে বা একটা ছোট বাচ্চা তো মেনলি আমরা ওদেরকে খুব করে ওখানে আমরা গান টান করে ওদেরকে সেলিব্রেট করি আর কি, ওদেরকে উইশ করি আর কি। 365 দিনে কারোর না কারোর বার্থডে থাকে। একদম 365 দিনই থাকে আমাদের। এটা খুব তাই এবং enjoy করে। ওরা খুব এনজয় খুব করে যে ওই enjoy যে করে। সবাই মিলে আমরা ওকে বার্থডে সং করছি, হ্যাপি বার্থডে উইশ করছি। তারপরে ওনাদের গার্জিয়ানদেরকে, যে হস্টেল বাচ্চা হয় ওরা গার্জিয়ানদেরকে ওই সময়টার জন্য ওরা একটা টাইমে ওরা আসে, কেক নিয়ে, একটা রুম আছে আমাদের বিরাট বড়, ওখানটাতে ওরা সেলিব্রেট তারা করে, যদি মনে করে অন্য বাচ্চাদেরকে একটু ডাকবে, একদম মিষ্টি ওরা খাওয়াবে মিষ্টি খাওয়াবে, কেক খাওয়াবে, ওরা খাওয়াতে পারে, ওরা ওখানটা বেশ সাজিয়ে টাজিয়ে নিয়ে ওরা বেশ সেলিব্রেট করে ওরা। বাহ, লাভলি। তাহলে মানে আপনারা মোটামুটি ভাবে, কারণ এইটা ইদানিং আমি দেখছি যে বিশেষ করে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে এই বার্থডে সেলিব্রেশনের ব্যাপারটা স্কুলে হয় না, যার পকেটের পয়সা খরচা করে কোনো একটা বিয়ে বাড়ি ভাড়া করে হয়। ডোন্ট মাইন্ড আমি কাকে মিন করছি, এখানে কাউকে মিন করছি না ভাই, আমি এমনি বললাম, কিন্তু এনারা করে। আমি বলছি দায়িত্ব নিয়ে যে এগুলো হয় কি কারোর ভারী বয়ে গেছে, তোর বার্থডে তো তুই বুঝবি, তো তার বাবা মা, আর সব জায়গায় তো হোস্টেল নেই, তারা কি করে, তারা কোনো একটা ওই রকম ধরনের একটু আপনাকে ইন্টারাপ্ট করছে এর মধ্যে। অ্যাকচুয়ালি এখনকার দিনে দেখবেন যে নিউক্লিয়ার ফ্যামিলি সব, তো সেই আনন্দটা তারা পায় না, যেটা হয়তো বাবা মা ওয়ার্কিং, সেই আনন্দটা তারা পায় না, যেটা তারা এখন স্কুলে এসে তারা বন্ধুদের সাথে যেই যে আনন্দ করে যে কেক কাটছে বা বন্ধুদেরকে চকলেটস দিচ্ছে, মিষ্টি ডিস্ট্রিবিউট করছে, এটাতে তারা প্রচন্ড আনন্দ হ্যাঁ, তাই তো পায়। হওয়া উচিত। এবং মানে সাথে আমাদের- সাথে ক্লাস টিচারও তাদের সেই একটা ভিডিও করছে, এগুলোতে খুব আনন্দ পায়। আমরা তো আমাদের ছেলেবেলা সেটাই এনজয় করেছি। এখন ব্যাপার হলো যে সেটা যে আপনারা করছেন এটা কিন্তু খুব এনজয়েবল ম্যাটার। পড়াশুনো কি হয় সেটা আজকে আলোচনার বিষয় নয়। আপনারা জানেন যে এখান থেকে পাশ করে ইঞ্জিনিয়ার হচ্ছে, মেডিকেল সায়েন্সে তারা যাচ্ছে, মানে ডাক্তার, এবং হোটেল ম্যানেজমেন্ট, MBA, BBA, এই ধরনের কোর্সগুলোতে যাচ্ছে, প্রফেশনাল কোর্স, এবং তাছাড়া সোশ্যাল সায়েন্সের যে আদার্স সাবজেক্টগুলো রয়েছে, ল, এই সমস্ত জায়গাতে কিন্তু তারা সুযোগ পাচ্ছে।
পাচ্ছে আপনারা মানে সেটা স্কুলে এসে আপনারা আরো ডিটেল করবেন। আমরা আজকে একটু গল্পের মুডে রয়েছি, মানে আপনার বাড়ির বাচ্চা তো এখানে ভর্তি হবে, তারা কেমন থাকবে সেটা যদি প্রপারলি না জানাতে পারি তাহলে আমার কাছে এটা খারাপ লাগবে। মিতা, অ্যাজ ইউজুয়াল পরের প্রশ্ন যেটা আসে যে কিছু কিছু বাচ্চাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, তো সে তার বাড়িতে ইউজ টু হয়ে যায় ওটাতে, যে খুব গন্ডগোল, অনেকগুলো ভাই বোন হয়তো আছে, বা তার বড় বোন হয়তো সত্যিই হস্টেলে পড়েনি বা নর্থ পয়েন্টে আসেনি, তার সঙ্গে ছোট বোনের খুব গন্ডগোল, দুই বোনকে ডিভাইড করার জন্য বাবা হোস্টেলে থেকে মানুষ হয়ে আয়, আগে সেই গুরুগৃহে পাঠাতো না তো সেরকম ধরনের দুষ্টু ছেলে মেয়েদের কি করে হ্যান্ডেল করেন? দেখুন, দুষ্টুমি তো বাচ্চারাই করবে ডেফিনেটলি, সেটা তো আর আমরাও দুষ্টুমি করবো না, বাট আমরা যেটা করি আমরা বাচ্চাদের সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি যে তার সমস্যাটা কোথায়। এবং আমাদের স্কুলে কাউন্সিলর আছেন, আমাদের স্কুলে কাউন্সিলর আছেন, এবং যেই বাচ্চার মধ্যে দেখতে আমরা প্রথমে আগে আমরা টিচার্সরা ক্লাসের মধ্যে বোঝার চেষ্টা করি যে তার সমস্যাটা কোথায়। যখন আমরা দেখি যে হয়তো সেটা ফ্যামিলিগত, পার্সোনালি কিছু কোনো কারণে সে হয়তো আপসেট বা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তখন আমরা আগে পেরেন্টসদের সাথে কথা বলার চেষ্টা করি। যদি দেখি সেখানে আমরা বাচ্চাটাকে খুব একটা ভালোভাবে মোটিভেট করতে পারছি না বা এনকারেজ করতে পারছি না, সেই সময় তখন আমরা কাউন্সিলরের কাছে পাঠিয়ে দিই সেই বাচ্চাকে, কারণ কাউন্সিলরের আজকাল একটা ভূমিকা ভীষণভাবে প্লে করে স্কুলে। কারণ সাইকোলজিক্যালি এই ব্যাপারগুলো আর যত মডার্ন হচ্ছে না, তখন তো আগেকার দিন নেই, আমাদের ছেলেবেলার ব্যাপারটা নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি আমার ভাইকে আমি ভর্তি করতে চাই, কি করে মানে কি প্রসেস রয়েছে? না আমি না একটু বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। বারাসাত থেকে আমি আমার ভাইকে ভর্তি করতে চাই। ভাইপো? ভাই ভাইকে? আপনার ভাই, আপনার বয়স কত? হ্যাঁ আমার ভাইকে ভর্তি করতে চাই, তো কি আরে প্রসেস? সরি, আই বেগ ইউ পার্ডন, আপনার ভাইয়ের বয়সটা কত? ভাইয়ের বয়স হ্যালো 18। 18 বছর। কোন কোন ক্লাসে ভর্তি করবেন? না হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি ভাইয়ের 13 বছর বয়স। আগে ডিসাইড ইয়োরসেলফ, আপনার বয়স 18? হ্যাঁ আমার আপনারা না যারা ফোন করবেন তারা মা বা বাবা ছাড়া কেউ ফোন করবেন না, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ফোনটা করেছেন বলে। ভাইয়ের জন্য ভর্তি হওয়ার কোনো ফোন আমি চাইছি না। ছেলে বা মেয়ের বা নাতি বা নাতনির জন্য যারা ফোন করবেন, ভাইপো ভাইজিও হতে পারে, ভাইয়ের জন্য ফোন খবরদার করবেন না, আমার আপত্তি আছে। কারণ তোমার কি ক্যাপাসিটি আছে তোমার ভাইকে ভর্তি করার ব্যাপার? এটা তো সিনিয়ররা ঠিক করবে। ওকে, একবার 13 একবার 18, হোয়াট ইজ গোয়িং অন? আচ্ছা খানিকটা হলে হেল্প করে দিন যে ভর্তি হওয়ার প্রসেসটা কি। হ্যাঁ, আপনি হেল্পলাইন একটা আপনি আমাদের দেখুন হেল্পলাইন একটা নাম্বার আসছে, আপনি ওখানে একবার ফোন করুন, ঠিক আছে? ওখানে যারা অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে ওনারা আপনাকে ভালো করে গাইড করে দেবেন, বুঝতে পারছেন? ওখানে আপনি আপনার ভাইয়ের বয়স কত, কি কোথায় ভর্তি করতে চান, আপনি হস্টেলে রাখতে চান কি না, ঠিক আছে? এভরিথিং দে উইল গাইড ইউ। যাই হোক, এই ফোনটাকে আমি খুব একটা আমল দিচ্ছি না, এটা খুব ছেলে মানুষই ফোন হয়ে গেছে। যারাই ফোন করবেন এখানে ফোন না করে সরাসরি তলায় যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করুন, সেখানে কাউন্সিলররা অলওয়েজ বসে আছে। বিশেষ করে এখন আমরা প্রোগ্রাম করছি, ন্যাচারালি দে আর ওয়াচিং দ্য প্রোগ্রাম, এবং তারা কিন্তু আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে অর্জুনপুর ব্রাঞ্চেরও নাম্বারটা দেওয়া রয়েছে। কাইন্ডলি যদি আপনারা মনে করেন অর্জুনপুর ব্রাঞ্চে অ্যাডমিশন করাবেন, তাহলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা আমি চলে আসি কাজের কথায়। সেটা হচ্ছে যে এই যে শরীরচর্চা বা হয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচন্ড ভাবে, কারণ এখন সিবিএসই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে খানিকটা অ্যাসেসমেন্টটা চলছে। তো আমাদের প্রচুর কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, এবং লাস্ট ইয়ারই আমাদের অ্যানুয়াল ডেতেও আমরা দেখেছি অনেক বাচ্চা পারফর্ম করেছে, যেখানে গান নাচ তারা করেছে, তারা পেইন্টিং করেছে, নানান ধরনের। আপনাদের ফাংশন প্রচুর হয়, মানে যেটা খুব ভালো জিনিস, মানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, প্রত্যেকটা পয়লা বৈশাখ সেলিব্রেট করছেন, 15th অগস্ট হয়, এগুলো কিন্তু 26 জানুয়ারি, মানে ইংলিশ মিডিয়াম হলে কি হবে, বাংলার কালচারটাকে কিন্তু আপনারা ধরে রেখেছেন। এটা যাতে বাচ্চা ছোট থেকেই শিখতে পারে। আমি ইংরেজিতে কথা বলবো ভাই, আমি সারা জীবন ইংরেজিতে কথা বলতে পারি কোনো বিদেশে গিয়ে, কিন্তু আমার ভেতরে বাঙালিত্বটা থাকবে। আমি দুর্গাপুজো করব,
আমি ভাই দরকার হলে যারা মুসলিম তারা ঈদের অনুষ্ঠান করবে, বাঙালিত্বটাকে যেমন আপনারা রেখে দিচ্ছেন কালচারের সঙ্গে, তেমন তাদেরকে কিন্তু বিদেশি ভাষায় বিদেশি সংস্কৃতিতে যে কোনো বড় জায়গায় কর্পোরেট হাউসে তারা যেটা চাকরি বাকরি করতে পারে, তার তো উদাহরণ তো উনি আছেন, আপনি আছেন, আপনারা তো আছেন। একটা বোধহয় ফোন আছে। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমার ছেলের জন্য আমি ফোন করছিলাম। 6 বছর বয়স ওর। আমার বাড়ি কল্যাণীতে, আমার নাম মৃন্ময়ী মণ্ডল। আচ্ছা, বলুন বলুন। 6 বছর বয়স, তো আমি চাইছিলাম যে আমার ছেলেকে মানে শুরু থেকেই যদি হস্টেলে রেখে পড়ানো যায়, কারণ আর যা শুনছি মানে হস্টেলের রুলস রেগুলেশন গুলো শেখাটাও অনেকটা প্রয়োজন। একদম। খুব ভালো ফোন, আপনি বলুন। হোস্টেল, হ্যাঁ একদম খুবই ভালো ডিসিশন। যদি আপনি মনে করেন যে হস্টেলে রাখবেন, আমার তো মনে হয় খুবই ভালো ডিসিশন। আপনি দেখুন, একটা নাম্বার আসছে, আপনি কথা বলুন, ঠিক আছে? আপনি আসুন ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসটা দেখুন, আমাদের হস্টেলটা দেখুন। আমার মনে হয় আপনার খুবই ভালো লাগবে। আমার মনে হয় আপনার খুব ভালো ডিসিশন এটা। আচ্ছা, এবার আমরা মুখ্যম আলোচনায় যাব। শুধু শিশু নয়, 60 বছর বয়স হয়ে গেলে মানুষের বয়স কিন্তু আবার কমতে থাকে, তখন আবার 1 থেকে শুরু করে তারা শিশু হয়ে যায়। এবং দেখবেন যে কোনো বুড়ো মানুষ বা বুড়ো বুড়িদের খুব আদরের হয় নাতি নাতনিরা। তখন হয়টা কি, যে তারা তাদের নাতি নাতনিকে আঁকড়ে ধরে বড় হতে থাকে। যদি সেই দাদু ঠাকুমার প্রচুর পয়সা থাকে, তাহলে তারা তাদের নাতি নাতনিকে তাদের মতন করে ম্যানেজ করতে পারে। কিন্তু খুব সাধারণ চাকরি বাকরি করেছেন ভাই, ছেলের সংসারে রয়েছে, ভাল লাগছে না, কিছু পেনশন পায় বা হয়তো কিছু টাকা পয়সা আছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হলো, খুব করুণ তাদের সেই জীবন। মানে তাদের সামনে একটা ব্যাপারই অপেক্ষা করে, নো অ্যাম্বিশন অ্যাট অল, সেটা হচ্ছে কি মৃত্যু কবে আসবে। সেই জায়গাটা থেকে কিন্তু মীনাক্ষী মণ্ডল একটা রেভলিউশন করেছেন, বিপ্লব করেছেন। সেটা হচ্ছে তিনি একটা ওই হোস্টেলের মধ্যেই বয়স্কদের একটা থাকার ব্যবস্থা করেছেন, যেখানে দাদু ঠাকুমারা থাকতে পারবেন। তাদের আলাদা আলাদা সেপারেট জায়গা রয়েছে, তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা থাকছে, কিন্তু তাদের একটা দায়িত্ব থাকছে, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের দাদু ঠাকুমা হয়ে থাকতে হবে, তাই তো? এটা একটু ডিটেলটা বলুন। একদম, এটা হচ্ছে মানে আমাদের যে হেড ম্যাম যে মীনাক্ষী মণ্ডল, ওনার এইটা অনেক দিনকার চিন্তা ভাবনা। মানে উনি মনে করেন যে এই ধরুন মানে সব তো মানে অনেক সময় এদের কী হয়, হয়তো আমার যে ছেলে আছে বা মেয়ে আছে, তারা হয়তো বাইরে কাজ করছে, তো আমি একা। তো আমি যখন ওই মানে আমাদের এই যে সংরক্ষণ, যেটা কিনা আমাদের একটা মানে সংরক্ষণ, তো ওখানে থাকা মানে হচ্ছে আমরা, হ্যাঁ, আমাদের কাছে আমাদের মানে নাতি নাতনি সবচেয়ে প্রিয় হয় দাদু দিদাদের কাছে। তো এখানে যেহেতু 3 বছর থেকে বাচ্চারা হস্টেলে আছে, তাহলে কি হয়, মানে এরা নিজেদেরকে একা মনে করবে না। এরা যখনই থাকবে, এই বাচ্চাগুলোর মধ্যেই কিন্তু নিজেদের নাতি নাতনিকে খুঁজে পাবে। ঠিক ঠিক, খুব এটা খুব বাস্তব। একটা বৃদ্ধাশ্রম আর সংরক্ষণের মধ্যে একটাই তফাৎ আছে, যে এখানে একটা আবেগ জড়িয়ে আছে। দেখুন, বৃদ্ধাশ্রমে কি আছে, বয়স্ক যারা রয়েছেন, যাদের ছেলে মেয়েরা অনেক বাইরে কোনো স্টেটে বা অন্য কোনো রাজ্যে, অন্য কোনো বিদেশে তারা চাকরি বাকরি করছে, হয়তো মা বাবাকে সেটা নিয়ে যেতে পারছে না। তো সেখানে কি হয়, এই মানুষগুলো পুরো একাকিত্ব বোধ ভোগে। তো এইখান থেকে সংরক্ষণ একটু আলাদা, বৃদ্ধাশ্রমের থেকে একটু আলাদা, কারণ এখানে তারা এই ছোট ছোট মানুষগুলোর সাথে, বাচ্চাদের সাথে, এগুলোর মধ্যে বা আমাদের যে নানান ধরনের প্রোগ্রামগুলো যখন হবে, তখন তারাও পার্টিসিপেট করবে। তো এটা একটা আলাদা জায়গা। কিন্তু আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং অবশ্যই বিভিন্ন মিডিয়া হাউসের উচিত, এরকম ধরনের একটা অদ্ভুত ঘটনা ঘটছে যখন। আজকের মতো শেষ করতে হচ্ছে। মিতা চৌধুরী অ্যান্ড সীমা যাদব দুজনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।